ওকে, আমাদের লাস্ট ক্লাসে আমরা ওই আলোক সমানুতা দেখতেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আলোক সমানুতার যেটুকু দেখছিলাম সেটা হচ্ছে আলোক সমানুতা জিনিসটা কি? আর সাথে আমরা একটা টপিক দেখছিলাম যে আলোক সমানুতা ব্যাপারটা ছিল একটা যৌগ আ যদি এরকম হয় যে ওই যৌগর থেকে আমরা একাধিক সমাণু এরকম বানাইতে পারি যে আ তাদের মধ্যে অন্তত ২ টা একটা আরেকটার দর্পণ প্রতিবিম্ব হবে। আর হচ্ছে আ তাদের মধ্যে যে আ বৈশিষ্ট্যটা ভিন্ন থাকবে সেটা হচ্ছে তারা ওই আ তল সম আ পোলারাইজড লাইট বা তল সমবর্তিত আলো, এইরকম আলোর তলটাকে যেকোনো একদিকে ঘুরাই দিতে পারবে। ওকে? তো আগের দিন একটা উদাহরণ দিছিলাম এরকম যে আ যে ২ টা সমাণু পাইছিলাম তারা পুরাপুরি এরকম যে একটা যেদিকে আলোর তলকে ঘুরায় আরেকটা তার ঠিক অপোজিটে ঘুরায় দেয় সমান এবং বিপরীত কোণে। এবং ওই ২ টা যৌগকে আমরা পরস্পরের এনানসিওমার বলছিলাম ওই ২ টা সমাণুকে। এবং ওই ঘটনাটাকে বলছিলাম এনানসিওমারিজম। ওকে? তো আজকে আমরা ওইটার পরের থেকেই শুরু করতেছি আরকি। তো এই এনানসিওমারিজমের একটা বা এনানসিওমারিজমেরই একটা টপিক সেটা হচ্ছে রেসিমিক মিশ্রণ। পরীক্ষায় আসে। ওয়ালাইকুম আসসালাম। রেসিমিক মিশ্রণ ব্যাপারটা কিরকম ছিল যে আমরা যদি ওই এনানসিওমার ২ টা এনানসিওমার আবার আমি ছবিটা একটু আঁকি। যেমন হচ্ছে CH3HOH COOH আরেকটা ছিল CH3HC এরা হচ্ছে পরস্পরের এনানসিওমার ছিল, দর্পণ প্রতিবিম্ব ছিল। ২ টাই ল্যাকটিক অ্যাসিড, একটা আরেকটার দর্পণ প্রতিবিম্ব। এই ক্ষেত্রে আমরা সাধারণত সংকেত থেকে কোনটা যেটা ডান দিকে ঘুরাইতো সেটাকে বলতাম যে ডি ল্যাকটিক অ্যাসিড আর যেটা বাম দিকে ঘুরাইতো সেটা ওয়ালাইকুম আসসালাম। সেটাকে বলতাম আমরা এল ল্যাকটিক অ্যাসিড। তো এই ক্ষেত্রে সংকেত থেকে যদি আমরা বলতে চাই যে কোনটা ডি ল্যাকটিক অ্যাসিড হবে, কোনটা এল ল্যাকটিক অ্যাসিড হবে ওয়ালাইকুম আসসালাম। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে সংকেতের মধ্যে এই যে আ শেষ কার্বনের আগের কার্বন, ওকে? শেষ কার্বনের আগের কার্বন এভাবে। তো এখানে শেষ কার্বনটা হচ্ছে ৩ টা কার্বন তো, এই মাঝখানেরটাই অ্যাকচুয়ালি শেষ কার্বনের আগের কার্বন। এখানে যদি ডান পাশে OH থাকে তাইলে আমরা লিখব ডি ল্যাকটিক অ্যাসিড। যদি বাম পাশে OH থাকে তাহলে লিখব এল ল্যাকটিক অ্যাসিড। মানে লেখার সময় এরকম। মানে এটা ঠিক করে নেওয়া হইছে। তো এখন কথা হচ্ছে যে এটা আগের দিন আমি মিস করে গেছিলাম। বলছি কিনা বা নাম লেখার সময় এই জিনিসটা খেয়াল করে লিখছি কিনা আমার খেয়াল নাই। তো আজকে যদি আগের দিনের নোটে উল্টাপাল্টা থাকে তাহলে ঠিক করে নিস। যেটার মধ্যে OH টা ডান পাশে আছে সেটাকে লিখবো আমরা ডি ল্যাকটিক অ্যাসিড বা এটাকে প্লাস আ সাইন দিয়েও ল্যাকটিক অ্যাসিড লেখা যায় প্লাস। আর এটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। ওকে, এই ২ টার বৈশিষ্ট্যটা কি ছিল? এই ২ টার মধ্যেই কাইরাল কার্বন আছে এবং তারা কি করে একটা যত কোণে ঘুরাইতো মানে এটা হচ্ছে প্লাস 2.24 ডিগ্রি মানে হচ্ছে ডান দিকে 2.24 ডিগ্রি কোণে ওই আলোর তলটাকে ঘুরাই দিত। আর এটা হচ্ছে সমান কোণে বাম দিকে ঘুরাইতো। ওকে, তো এখন রেসিমিক মিশ্রণটা কি? আমরা যদি এরকম একটা ডিল্যাকটিক অ্যাসিড আর ওই এল ল্যাকটিক অ্যাসিড এই ২ টার সমান মোল সংখ্যায় মানে এটার ১ মোল নিলে ওইটারও ১ মোল, এটার হাফ মোল নিলে ওইটারও হাফ মোল। মানে ২ টা সমান সংখ্যক মোল সংখ্যায় নিয়ে একসাথে মিক্স করে যদি একটা দ্রবণ বানাই, তারপরে ওই দ্রবণের মধ্যে দিয়ে যদি আলো পাস করি, তাইলে কি হবে? ওই আলোর তলটা এইটার জন্য যেদিকে ঘুরবে, যত কোণে ঘুরবে, ওইটার জন্য ঠিক সমান কোণে তার বিপরীত দিকে ঘুরবে এবং ২ টা যেহেতু সমান পরিমাণে আছে, ঘূর্ণনের পরিমাণ সমান এবং বিপরীতমুখী হওয়ায় আল্টিমেটলি কাটাকাটি চলে যাবে। মানে ও যত কোণে ঘুরাই দিবে, ও আবার তার অপোজিটে ঘুরাই দিয়ে আগের জায়গায় নিয়ে আসবে। আল্টিমেটলি আলোটা যখন ওই সাইড দিয়ে বেরোয় আসবে, তখন সেই আলোটা যেভাবে আমি পাস করছিলাম, ওভাবেই থাকবে। মানে ওই আলোর তল কোন দিকে রোটেট করবে না। এরকম হইলে মানে আল্টিমেটলি ওই মিশ্রণটাকে মনে হবে আমার আলোক নিষ্ক্রিয়। মানে আরকি আলো তার ভিতর দিয়ে পাস করলেও আলোর তল ঘুরতেছে না। যদিও মিশ্রণের মধ্যে যে ২ টা যৌগ আছে ২ টাই আলোক সক্রিয়। বাট ২ টার
প্রতিক্রিয়াটা একটা আরেকটার বিপরীত দিকে হওয়ার কারণে বের হয়ে আসা আলোটা আবার আগের মতো হয়ে ফিরে আসছে। এরকম হইলে নিট ঘূর্ণনটা বা লব্ধি ঘূর্ণনটা শূন্য হয়ে গেছে। এরকম হইলে আমরা সেই মিশ্রণটাকে বলবো রেসিমিক মিশ্রণ। কারো কোনো বুঝার প্রবলেম হইছে এইটুকে? আমি সংজ্ঞাটা বলতেছি। বুঝিস নাই কেউ আসিস নাকি এরকম? যে কথাটা বললাম যে দুটি দুটি আ সম এনানসিওমারের এই যে এরা ২ টা পরস্পরের এনানসিওমার ছিল। ২ টা এনানসিওমারের সমমোলার মিশ্রণকে সমমোলার মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। এই মিশ্রণের ভিতর দিয়ে ওই পোলারাইজড লাইটকে পাস করলে ওই ২ টা যৌগের আলাদা, আলাদা প্রতিক্রিয়ায় আ ২ টা একটা আরেকটাকে একটার ক্রিয়াকে নিস আ ইয়া করে কাটাকাটি করে দিয়ে আল্টিমেটলি আলোর তলটা যখন বের হয়ে আসবে সে আগের মতো হয়েই বের হয়ে আসবে। মানে আমার মনে হবে যে এই যৌগটা আলোক নিষ্ক্রিয়। এরকম মনে হবে এই মিশ্রণটা আলোক নিষ্ক্রিয়। এরকম মিশ্রণকে আমরা রেসিমিক মিশ্রণ বলি। সংজ্ঞাটা আসে পরীক্ষায়। ওকে, তারপরের আ টপিকটায় চলে যাচ্ছি। সেটা হচ্ছে মেসো যৌগ। আমরা আগের দিন আলোক সক্রিয় যৌগের একটা শর্ত বলছিলাম যে এদের মধ্যে কাইরাল কার্বন অবশ্যই থাকবে। তবে আমি এটাও বলছিলাম যে সাধারণত কাইরাল কার্বন থাকলেই যে আ থাকলে তারা আলোক সক্রিয় যৌগ হয়। তবে কাইরাল কার্বন থাকলেই যে সেটা আলোক সক্রিয় হবে এরকম কোনো কথা নাই। কখনো নাও হইতে পারে। এরকম একটা যৌগ সেটা হচ্ছে ধর যেমন এই যৌগটা টার্টারিক অ্যাসিড। এই যৌগটার নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। ওকে? টার্টারিক অ্যাসিডের মধ্যে কাইরাল কার্বন আছে ২ টা। কাইরাল কার্বন বলছিলাম একাধিকও থাকতে পারে। দেখ এই যে যদি এই কার্বনটার কথা চিন্তা করি, এই কার্বনের ৪ হাতে, এই হাতে OH, এই হাতে H, এই হাতে C ডাবল H আর ওই হাতটাতে এই পুরাটা। তার মানে ৪ হাতে ৪ টা ডিফারেন্ট গ্রুপ। তাহলে এটা একটা কাইরাল কার্বন। আবার যদি এই কার্বনটা চিন্তা করি, এক হাতে OH, অন্য হাতে H, এখানে C ডাবল H আর এই হাতটাতে এই পুরা জিনিসটা। তাইলে এটাও একটা কাইরাল কার্বন। তাহলে যদি এরকম হয় একটা যৌগে একাধিক কাইরাল কার্বন আছে, কিন্তু এই যৌগটাকে একটা প্রতি সমতলে দিয়ে ভাগ করে ফেলা যাচ্ছে। যদি এরকম হয় যে আমরা এটাকে একটা প্রতি সমতল দিয়ে ভাগ করতে পারি বা একটা তল দিয়ে প্রতিসমভাবে ভাগ করে ফেলতে পারি। যেমন ধরো এই মাঝখান দিয়ে যদি চিন্তা করি, এটাকে সমান ২ ভাগে ভাগ করে ফেলা যায়। ওকে? এবং সেটা কিরকম একটা অবস্থা? এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? এই অংশটার দর্পণ প্রতিবিম্ব। এই অংশটার দর্পণ প্রতিবিম্ব। তাহলে এবার যেটা হবে, এই যৌগটার দ্রবণ যদি নিই আমি, তারপরে এই যৌগটার মধ্যে দিয়ে যদি আলো পাস করি, এখান দিয়ে যদি আমরা পোলারাইজড লাইট পাস করি, পোলারাইজড লাইট, ওই সাইড দিয়ে যখন আলোটা বের হয়ে আসবে, অপরিবর্তিত থাকবে। ওকে? অপরিবর্তিত। রিজনটা কি? রিজনটা হচ্ছে এই পুরা যৌগটা মধ্যে ২ টা কাইরাল কার্বন আছে। কিন্তু যৌগের এক অংশ আরেক অংশের ঠিক অপোজিট, দর্পণ প্রতিবিম্বের মতো। এই অংশের জন্য এই পোলারাইজড লাইটটা যতখানি রোটেট করবে, ওই অংশের জন্য সমান এবং বিপরীত ভাবে রোটেট করবে। মানে একটা যৌগ যখন আলোর তলকে ঘুরাই দিচ্ছে, তার পুরা যৌগের কাঠামোটাই কিন্তু সেই আলোর তলটাকে ঘুরানোর জন্য অংশ নিচ্ছে। তো এই ক্ষেত্রে এই যৌগটাকে এমন ২ টা পার্টে ভাগ করে ফেলা যাচ্ছে, এক অংশের জন্য এক অংশ আলোর ঘূর্ণনের জন্য যেভাবে দায়ী, আরেক অংশটা সমান এবং বিপরীতভাবে দায়ী। ওকে? তখন আল্টিমেটলি এই যৌগের দ্রবণের মধ্যে দিয়েও যদি আলো পাস করি, আলোর তলের কোনো চেঞ্জ হবে না, ওই পোলারাইজড লাইটের আলোর।
তো এই যৌগটা আলোক নিষ্ক্রিয় হবে, এই যৌগটা আলোক নিষ্ক্রিয় হবে, আলোক নিষ্ক্রিয়। এই যৌগটাকে আমরা বলবো মেসো যৌগ। তাহলে আগেরটার সাথে এটার ডিফারেন্সটা কি? রেসিমিক মিশ্রণের সাথে এটার ডিফারেন্সটা কি? রেসিমিক মিশ্রণের সাথে ডিফারেন্সটা হচ্ছে রেসিমিক মিশ্রণের দুইটা যৌগ মিশায় একটা দ্রবণ বানাইছি, তার মধ্যে দিয়ে আলো পাস করছি, তারপরে সেটাকে আমি আই মিন আলোক নিষ্ক্রিয় হিসেবে একটা মিশ্রণ হিসেবে পাইছি। ওকে, আর এখানে একটা সিঙ্গেল যৌগ, আগেরটায় দুইটা আলাদা আলাদা যৌগ মিক্স করার পরে আলোক নিষ্ক্রিয়তা পাইছিলাম। এই ক্ষেত্রে একটা সিঙ্গেল যৌগই তার মধ্যে দুইটা পর্ষণের জন্য ওই আলোর তল যে ঘুরে ঘুরে যাওয়ার কথা সেইটা কাটাকাটি চলে যাচ্ছে এবং আলটিমেটলি বাইরে আলোর তল অপরিবর্তিতভাবে বেরিয়ে আসতেছে ওই দ্রবণটা থেকে। সো এই টাইপের যৌগগুলোকে আমরা বলবো মেসো যৌগ। তার মানে রেসিমিক মিশ্রণে একাধিক যৌগের মিশ্রণ, আর মেসো যৌগ অনলি একটা সিঙ্গেল কম্পাউন্ড, বাট তার মধ্যে এমন পোরশন আছে যে দুইটা পোরশন একটা আরেকটার দর্পণ প্রতিবিম্ব এবং একটা আরেকটার উপরে স্থাপনযোগ্য না। মানে এই অংশটার উপরে এটা, এই অংশটাকে এখানে এনে এটার উপরে বসানো যায় না, মানে সরাসরি এমন প্রতিবিম্ব হইছে যেটাকে একটা আরেকটার উপরে স্থাপনযোগ্য না। ওকে, আচ্ছা, সংজ্ঞাগুলো অবশ্যই বই থেকে লিখে নিবি। আমি অবশ্য কথার মধ্যে সংজ্ঞা বলে ফেলছি। আচ্ছা, এইবার আসি লাস্ট যে আলোক সমানুতার লাস্ট টপিকটা যেটা, সেটা হচ্ছে ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার আমরা বলছি যে একটা যৌগের এরকম একাধিক কনফিগারেশন পাওয়া সম্ভব আহ, যদি ইয়া হয়, আহ, একাধিক কাইরাল কার্বন থাকে, কিন্তু তার মধ্যে মিনিমাম দুইটা একটা আরেকটার দর্পণ প্রতিবিম্ব হবে। সো আমরা ওরকম একটা দেখি, যেমন ধর আচ্ছা, এটাকে আমি একটু ছোট্ট করে লিখি কারণ আমার কয়েকটা সংকেত লেখা লাগবে। CCS3, ওকে, এই একটা যৌগ যেখানে দুইটা কাইরাল কার্বন আছে, আবার আগের বারের মতোই এটা একটা এটা একটা, কারণ এইটার চার হাতে চারটা ডিফারেন্ট গ্রুপ, এই একটা এই একটা এই একটা আর ওই পুরাটা একটা। আবার একইভাবে এই কার্বনটারও চার হাতে চারটা ডিফারেন্ট গ্রুপ, দুইটা কাইরাল কার্বন আছে। তো এইটা দিয়ে কত রকম কনফিগারেশন বানানো সম্ভব? কনফিগারেশন মানে ওই যে এদের অবস্থানগুলো চেঞ্জ করে, তো আমরা কয়েকটা বানাইতে পারি। তো একটা আগে আমি পুরা দর্পণ প্রতিবিম্ব তো মিনিমাম একটা হবে ওটা বলছি, তাহলে আগে এইটার দর্পণ প্রতিবিম্বটা বানাই নিই, যে ঠিক উল্টা দিকে ঘুরাই দিলে কি অবস্থা হয়। এরকম একটা সমাণু পাওয়া সম্ভব। আরেকটা সমাণু পাওয়া সম্ভব যে আমরা এই কাজটা করব, OH ঠিক রাখবো, Clটাকে ওই পাশে নিয়ে যাব, মানে এরকম একটা সমাণু পাওয়া সম্ভব এই যৌগ থেকে। ধর OH আর H টা ঠিক মতোই রাখলাম যেভাবে ছিল, এই Cl কে ওই পাশে নিয়ে গেলাম, আর H, এরকম গঠন পাওয়া সম্ভব এটার, মানে এই একই আণবিক সংকেত দিয়ে। আবার এটা করা সম্ভব যে আমরা এইটাকে ঠিক রাখলাম, এটাকে ঠিক রেখে ওইটাকে উল্টাই দিলাম, এরকম করতে পারি। ওকে, তাইলে হচ্ছে সি সি CH3, এটাকে ঠিক রাখতেছি HCl, আর ওইটাকে উল্টাই দিচ্ছি, সেটা হচ্ছে H আর OH। আর পাওয়া যাবে না, মানে এটাকে সাফল করে এরকম সর্বোচ্চ এই চারটাই পাবো আমরা। ওকে, চারটা এরকম সমাণু বানানো সম্ভব। আহ এখানে অবশ্য একটা ওয়ে আছে যে কিভাবে বোঝা যায় যে সর্বোচ্চ কয়টা সমাণু বানানো যাবে, সেটা হচ্ছে কয়টা কাইরাল কার্বন আছে, সেই কাইরাল কার্বনের সংখ্যা যদি n হয়, তাহলে আমরা 2n সংখ্যক সমাণু বানাইতে পারবো, মানে গঠন বানাইতে পারবো।
তো এইটা ২ টা কাইরাল কার্বন ছিল এইজন্য 2 স্কয়ার মানে ৪ টা গঠন বানাইতে পারছি। যদি ৩ টা কাইরাল কার্বন থাকতো এরকম আমরা ৮ টা বানাইতে পারতাম। তো এর মধ্যে অবশ্যই মিনিমাম একটা এক জোড়া থাকবে যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। তো আমরা এখানে অবশ্য ২ জোড়া পেয়ে গেছি। দেখ এইটার দর্পণ প্রতিবিম্ব এইটা। আবার এইটার দর্পণ প্রতিবিম্ব এইটা। তার মানে আমি ৪ টাকে ৪ টা নাম্বার দিচ্ছি। সেটা হচ্ছে এটা 1, 2, 3 বুঝি নাই। কোথাও ভুল করছি আঁকতে? আচ্ছা এই যৌগ আসলে এটা চিন্তা করলে ছোটই। কারণ মাত্র ৪ টা কার্বন নিয়ে আরো বিশাল, বিশাল যৌগ আছে। আচ্ছা এখন কথা হচ্ছে এখানে ১ আর ২ পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। তার মানে আমরা যে এনানসিওমারের সংজ্ঞা পড়ছিলাম সে অনুযায়ী যে এই যৌগটা যত কোণে আলোর তলটাকে ঘুরাবে, এই যৌগটা ঠিক সমান এবং বিপরীত কোণে ঘুরাবে। তার মানে ১ আর ২ এনানসিওমার। একইভাবে ৩ আর ৪ এনানসিওমার। কারণ একটা আরেকটার দর্পণ প্রতিবিম্ব। সো এটার সংজ্ঞা আমরা আগে পড়ে আসছি। কিন্তু ১ এর সাথে ৩ এর ব্যাপারটা কি হবে? এটা সমাণু। এ যত কোণে ঘুরায় ও কিন্তু সেম কোণে ঘুরাবে না। ওকে? ওর কোণের মানটা ডিফারেন্ট হবে। দিক একই হইতে পারে। ও ডান দিকে ঘুরাইলে ও ডান দিকে ঘুরাইতে পারে। কিন্তু মান সমান হবে না। তো এইটা আর এইটাকে পরস্পরের ডায়াস্টেরিওমার বলবো। তার মানে কোনো একটা যৌগের যদি একাধিক আলোক সমাণু পাই, যাদের মধ্যে যে সমাণুগুলা পরস্পরের সাথে এরকমভাবে সম্পর্কিত যে ২ টার সাথে ২ টার মানে তারা হচ্ছে পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না এবং একই সাথে তারা যে কোণে আলোর তলটাকে ঘুরাচ্ছে সেই কোণের মান সমান এবং বিপরীত না। মানে ডিফারেন্ট ভিন্ন, ভিন্ন কোণে ঘুরাচ্ছে। ওকে? তখন ওই ২ টা সমাণুকে পরস্পরের ডায়াস্টেরিওমার বলবো। তার মানে এখানে ডায়াস্টেরিওমার বলা যায় কাকে, কাকে? ধর এভাবে বলতে পারবো আমরা যে ডায়াস্টেরিওমার কারা, কারা? আমি সেটা লিখতেছি। ১ এর সাথে ৩ ডায়াস্টেরিওমার। ১ আর ৩ এরা ডায়াস্টেরিওমার। এরকম ১ এর সাথে আ ৪ ডায়াস্টেরিওমার। কারণ এর ঘূর্ণন কোণের সাথে এর ঘূর্ণন কোণ মিলবে না। এরকম একইভাবে ২ এর সাথে ৩, ২ এর সাথে ৪ এরকম আ কয়েকটা টাইপের জোড়া আমরা পাচ্ছি যারা হচ্ছে পরস্পরের ডায়াস্টেরিওমার। ২ এর সাথে ৩ আবার ২ এর সাথে ৪ এরা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, সেগুলা বাকি যত জোড়া সম্ভব। তার মানে আমরা শুধুমাত্র ১ আর ২, ৩ আর ৪ এরা হচ্ছে পরস্পরের এনানসিওমার। এইখানে ১ আর ২ আর ৩ আর ৪ এরা হচ্ছে পরস্পরের এনানসিওমার। বাকি যত জোড়া বানানো সম্ভব এরা সবাই ডায়াস্টেরিওমার। তাহলে ডায়াস্টেরিওমারের সংজ্ঞাটা কি হচ্ছে? এরা সবাই ডায়াস্টেরিওমার, হ্যাঁ? ডায়াস্টেরিওমার সংজ্ঞা হচ্ছে যদি একটা যৌগ থেকে একাধিক আলোক সমাণু পাচ্ছি বা আমরা এমন সমাণু পাচ্ছি যারা পরস্পরের সাথে আ এভাবে সম্পর্কিত যে তাদের ঘূর্ণন কোণটা আলোর তলকে যে কোণে ঘুরায় সেই মানটা সমান না, ডিফারেন্ট। সেটা প্লাস মাইনাস মিলে যেতে পারে। তাতে কিছু আসে যায় না। কিন্তু কোণের মান ডিফারেন্ট হবে। এরকম হইলে তখন আমরা ওই জোড়াকে পরস্পরের ডায়াস্টেরিওমার বলব। ওকে। সহজ কথায় যে সমাণু ২ টা পাচ্ছি তারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে না। এরকম হইলেই তখন আমরা সেটাকে ডায়াস্টেরিওমার বলতে পারব। তো আমাদের সমানুতা যেটা ছিল জৈব যৌগের সেই টপিকটা শেষ। আই মিন ১ম এ আমরা পড়ছিলাম গাঠনিক সমানুতা আর তারপরে পড়ছিলাম ত্রিমাত্রিক বা স্টেরিও সমানুতা যেটা। তো গাঠনিক সমানুতার মধ্যে আবার ৫ টা টাইপ পড়ছিলাম আমরা। যে চেইন সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, তারপর ছিল হচ্ছে অবস্থান সমানুতা, মেটামারিজম, টোটোমারিজম। আর ত্রিমাত্রিক বা স্টেরিও সমানুর মধ্যে সিস্টান্স সমানুতা পড়ছিলাম আর আলোক সমানুতা। কালকে কিছু পোরশন আগের দিন কিছু পোরশন দেখে আজকে শেষ করলাম আলোক সমানুতা পোরশনটা। তো এরপরে যেটায় যাব সেটা হচ্ছে আমাদের জৈব যৌগের সিরিয়ালটা একেক বইয়ে একেক রকম। তো আমি যেভাবে সুবিধা হবে তোদের জন্য তো সেভাবেই পড়াবো। তো এখন আমরা যেটা শুরু করব, আমরা এখন ফার্স্টে অ্যালকেনে চলে যাব সরাসরি। মাঝখানে বইয়ের মধ্যে বিভিন্ন বইয়ে মাঝখানে
জৈব যৌগের বিক্রিয়া কৌশল নামে একটা টপিক আছে। তো আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন পড়ে তারপরে আবার পিছনের দিকে ব্যাক করব। তাতে আমাদের ওই জিনিসগুলো ধরতে বা বুঝতে একটু সুবিধা হবে। ওকে? সো আমি এখন অ্যালকেনে চলে যাচ্ছি। হাইড্রোকার্বন আরকি। উম ব্রেক লাগবে? আচ্ছা দাঁড়াও ওই আ আচ্ছা ওয়েট, ওয়েট। ওকে আমি একটু ব্রেক দিচ্ছি। আচ্ছা আ আমাদের অ্যালকেন থেকে আমরা যে শুরু করব। তো অ্যালকেনের আ এখনকার পড়াগুলার স্টাইলটা যেটা হবে আ এই টপিকগুলা যে ফার্স্টে একটা করে আমরা সমগোত্রীয় শ্রেণী ধরতেছি। ধর অ্যালকেন, অ্যালকেনের ইয়ে সাধারণ সংকেত, তারপরে এটা কিভাবে প্রস্তুত করা হয়, আর এটার বিক্রিয়া ধর্মগুলা কি? এভাবে আমাদের টপিকের সিরিয়ালটা। তো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমভাবেই সাজানো থাকতে পারে। তো আমি যেটা করার ট্রাই করব সেটা হচ্ছে সব টাইপের জিনিসগুলাকে একটা গোত্রের মধ্যে এনে দিব আরকি। অ্যালকেনের যা আছে সেটা যাতে অ্যালকেনের মধ্যে থাকে এরকম। আর ওই মাঝখানের যে টপিক গুলো আমি বাদ দিয়ে আসছি সেগুলাকে পিছ আ প আমরা একটু সামনে গিয়ে আবার পিছনে ব্যাক করব। তাতে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে আরকি। ওকে, তাইলে শুরু করতেছি অ্যালকেন দিয়ে। ওকে, অ্যালকেন আমরা কাকে বলতাম? অ্যালকেন হচ্ছে কার্বন একক বন্ধন বিদ্যমান থাকতো, সেগুলাকে আমরা অ্যালকেন বলতাম নরমালি। আর হচ্ছে অ্যালকেন হচ্ছে একদম সবচেয়ে সরল হাইড্রোকার্বন যেটা আরকি। আই মিন CnH2n+2 9-10 আমরা পড়ে আসছিলাম। তো এই অ্যালকেনের সাধারণ সংকেত যেটা, সাধারণ সংকেত মানে কতভাবে আমরা অ্যালকেনকে লিখতে পারি? অ্যালকেনকে আমরা এভাবে দেখাইতে পারি CnH2n+2 এভাবে দেখাইতে পারি। যেমন হচ্ছে ওই যে C2H6 n এর মান যা বসাবো এগুলা তোরা জানিস। অ্যালকেনকে আমরা এভাবে দেখাইতে পারবো RH মানে যেমন এটাকে আমি লিখতে পারি CH3CH2H মানে এইটুক হচ্ছে অ্যালকাইল মূলক, ইথাইল মূলক আর এই H এভাবে লিখতে পারি। ওকে? বা C2H5H এই আকারে লিখতে পারি। আমরা এটাকে এভাবে দেখাইতে পারি RR যেমন এটাকে আমরা লিখতে পারি CH3 এই আকারে মানে এইটুক হচ্ছে একটা মিথাইল R, এইটুক আরেকটা মিথাইল R এভাবে দেখাইতে পারি। আমরা এটাকে এভাবে দেখাইতে পারি R, R প্রাইম। এটার মানে হচ্ছে যদি ডিফারেন্ট সংখ্যায় কার্বন থাকে, ধর এই যে CH2 CH3 এরকম দেখাইলাম। তাহলে এটা হচ্ছে প্রোপেন। এইখানে কার্বন সংখ্যা একটা নিয়ে একটা অ্যালকাইল গ্রুপ বানাইলাম, মিথাইল গ্রুপ। এটাকে যদি আর বলি, তাইলে ওখানে বাকি কার্বন ২ টা নিয়ে যে ইথাইল গ্রুপ সেটা ডিফারেন্ট, সো আর প্রাইম। মানে জাস্ট পার্থক্য বোঝানোর জন্য। এভাবে আমরা অ্যালকেনকে দেখাইতে পারি। তো তারপরে আসি অ্যালকেনের একটা সাধারণ বিশেষ নাম ছিল। সেই বিশেষ নামটা ছিল প্যারাফিন। 9-10 এও পড়ে আসছিলি তোরা? বিশেষ নামটা ছিল প্যারাফিন। তো এইটা খ নাম্বারে প্রায়ই আসে যে অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়? অ্যালকেন প্যারাফিন বলার কারণ হচ্ছে আ এর প্যারাম শব্দটার অর্থ হচ্ছে স্বল্প, আর অ্যাফিন শব্দটার অর্থ হচ্ছে আসক্তি। তো প্যারাফিন টোটাল একসাথে করলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে স্বল্প আসক্তির যৌগ অথবা আসক্তিহীন। মানে অ্যালকেনের মধ্যে যে কার্বন একক বন্ধন থাকে আমরা অলরেডি ওই আ চ্যাপ্টার 3 তে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 তে সিগমা বন্ধন পড়ার সময় বলছি যে সিগমা বন্ধন শক্তিশালী বন্ধন। সো অ্যালকেনের মধ্যে যত কার্বন এরকম একক বন্ধন আছে, এই বন্ধনগুলা সহজে ভাঙতে চায় না। সো সহজে বিক্রিয়া করতে চায় না। বন্ধনগুলা যেহেতু ওই নরমাল অণুর সাথে সংঘর্ষে যে বন্ধন ভাঙা, সেটা সম্ভব হয় না। আলাদা করে এক্সট্রা করে তাপ চাপ দিয়ে বিক্রিয়াগুলা ঘটাইতে হয়। এজন্য এগুলাকে আমরা প্যারাফিন বলি। গেল। এবার আসি প্রস্তুতি। প্রস্তুতি। তো অ্যালকেনকে আমরা কতভাবে প্রস্তুত করতে পারি? এখন মোটামুটি বিক্রিয়া লেখা শুরু হবে আরকি। তবে 9-10 এর অনেক কিছুই আবার পাবি। সো হয়তো অতটা কঠিন লাগবে না। তারপরেও বলিস কঠিন লাগলে। হ্যাঁ, অ্যালকেনকে আমরা অ্যালকিন আর অ্যালকাইন থেকে বানাইতে পারি। অ্যালকিন ও অ্যালকাইন হতে। সেটা কিভাবে ছিল?
যেমন আর সিএইচ ডাবল বন্ড সিএইচ আর প্রাইম, এটা দিয়ে আমি একটা অ্যালকিন বুঝাচ্ছি। এই আর 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 প্রাইমের জায়গায় আমাদের ইচ্ছা মতো আমরা কার্বন সংখ্যা বসাই দিব, যদি বা হাইড্রোজেন বসাই দিব। ওকে, যদি আমাদের ইথিন ইথিন বলে তাহলে এই 2 কার্বন থাকবে, এখানে 2টা হাইড্রোজেন বসাই দিব, তাহলে ইথিন হয়ে যাবে CH2 CH2। যদি প্রোপিন বলে তাহলে এখানে CH3 বসাবো আর এইখানে H বসাই দিব, যাতে CH3 CH ডাবল বন্ড CH2, মানে সহজ কথায় আমরা এই আর 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 প্রাইমকে আমাদের দরকার কার্বন যতগুলা সে অনুযায়ী চেঞ্জ করব। যদি আর কার্বন না আনতে হয় ওখানে H বসাই দিব। আচ্ছা, এটার সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি, তো দ্বিবন্ধনের মধ্যে যখন হাইড্রোজেন যুক্ত করি আমরা 9-10-এ দেখে আসছিলাম, আবার একটু মনে করাই দিই, একটা তো পাই বন্ধন ছিল, পাই বন্ধন সহজে ভেঙে যায়। কিভাবে ভাঙে সেগুলা আবার আমরা সামনে দেখব, এই পিছনে যে জিনিসগুলো বাদ দিয়ে আসছি ওইটা যখন আলোচনায় আসবো তখন কিভাবে ভাঙে সেই জিনিসটা দেখাবো। তো এখানে যেটা হবে সিএইচ, এখানে আহ, এই পাই বন্ধনটা ভেঙে এখানে নতুন 2টা বন্ধন আসবে। একটা বন্ধন ভেঙে গেলে নতুন 2টা বন্ধন আসে। তো এই নতুন 2টা বন্ধনের মধ্যে 2টা হাইড্রোজেন চলে আসবে। এখন নতুন 2টা বন্ধনের মধ্যে 2টা গাইড চলে আসবে, 2টা হাইড্রোজেন চলে আসবে। তো এখন এই যে হাইড্রোজেন আসলো এখানে, এইটা এমনি এমনি যুক্ত হবে না, এর জন্য নিকেল দরকার হবে। ওই যে আমি বলছিলাম যে ডি ব্লক মৌল যখন প্রভাবক ক্রিয়া দেখায় যে বা প্রভাবক হিসেবে কাজ করতে পারে, তার একটা উদাহরণ ছিল এই 200°C তাপমাত্রা, নিকেল দিয়ে বা প্লাটিনাম দিলে আমাদের এই বিক্রিয়াটা হবে। ওকে, এবার আমরা আসি, এটাই যদি আমরা তাহলে অ্যালকিন থেকে আমরা এভাবে বানাইতে পারবো, আমাদের সুবিধা মতো আমরা এই আর এর জায়গায় কার্বন বসাই দেব। ওকে, এবার আসি অ্যালকাইন থেকে যদি বানাইতে যাই, তাহলে অ্যালকাইন থেকে যখন বানাবো, পরের বিক্রিয়াটা লিখতেছি অ্যালকাইনের জন্য, এখানে 3টা বন্ধন চলে আসবে এবং এই 3 বন্ধনের জন্য একটু ওয়েট। ওকে, এই 3 বন্ধনের যখন 3 বন্ধন এখানে, তো 3 বন্ধন থেকে যদি আমরা অ্যালকেন বানাইতে যাই, মানে ওই একটা বন্ধন সিগমা বাকি 2টা পাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের ঠিক একই টাইপের বিক্রিয়া, আমরা আবারও এখানে হাইড্রোজেন যুক্ত করব, মানে উপরের পাই বন্ধনটা ভেঙে গেলে নতুন 2টা বন্ধন আসবে, নিচের পাই বন্ধনটা ভেঙে গেলে নতুন 2টা বন্ধন আসবে। ওকে, তাহলে এবার টোটাল 4টা হাইড্রোজেন যুক্ত হবে, টোটাল 4টা হাইড্রোজেন যুক্ত হবে। এই 4টা হাইড্রোজেন, তাহলে এখানে আমি 2H2 দিয়ে দিচ্ছি, সেম নিকেল আর 200°C তাপমাত্রা, সেম জিনিসটাই লাগতেছে। তাহলে এটা হচ্ছে অ্যালকিন আর অ্যালকাইন হইতে যখন আমরা অ্যালকেন প্রস্তুত করব তার বিক্রিয়াটা, তার সমীকরণটা। আমাদের ইচ্ছা মতো আমরা কিন্তু এখান থেকে আর আর প্রাইমের জায়গায় কার্বন বসাই দিতে পারবো। যেমন আমাদের যদি বলে যে বিউটেন বানাইতে, তাইলে আমরা এক কাজ করতে পারি, এই আর এর জায়গায় একটা কার্বন আর এখানে আর প্রাইমের জায়গায় আরেকটা কার্বন আনলাম, যাতে আমার 4টা কার্বন হয়। তারপরে এই কার্বনের হাত ফিল আপ করে দিলাম, 3টা হাইড্রোজেন লাগবে, 3টা হাইড্রোজেন লাগবে। ওকে, বিউটাইন হইল এটা। এখানে যে জিনিসটা পাইলাম তখন একই ব্যাপার, CH3 আমাদের ইচ্ছা মতো আমরা এই কাজটাও করতে পারতাম, যে এখানে তো ত্রিবন্ধনটা মাঝখানে চলে আসছে, আমি যদি ত্রিবন্ধন কর্নারে রাখতে চাই বা এরকম অ্যালকাইন বানাইতে চাই 4 কার্বনেরই, বাট ত্রিবন্ধনটা কর্নারে আছে, মানে অ্যালকাইন 1 বানাইতে চাই, 1 নম্বরে ত্রিবন্ধন আছে, তাহলে আমরা এই কাজ করতে পারি যে এই দিকে আর এর জায়গায়, এখানে আর ছিল, এখানে আর প্রাইম ছিল, এরকম ছিল, এই দিকে নতুন করে আরো 2টা কার্বন আনলাম, মানে টোটাল 4টা কার্বন হইলো, ওই জায়গায় হাইড্রোজেন বসাই দিলাম, তখন আমার যৌগটা দেখতে এরকম হবে, যে এই কার্বনের সাথে, আচ্ছা সরি, আমি এখানে একটা ভুল করে ফেলছিলাম, তোরা খেয়াল করিস নাই বোধহয়, এই কার্বনের সাথে কিন্তু হাইড্রোজেন ছিল না। ওকে, কারণ এখানে হাইড্রোজেন ছিল না, তো আমরা এখানে এই সাইডে H চলে আসলো আর এই সাইডে 2টা কার্বন, CH2 CH3 CH2 CH3, আমরা এভাবেও বিউটেন বানাইতে পারি। ওকে, তো সেক্ষেত্রে আমাদের ইচ্ছা মতো আমরা আর 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 প্রাইমের জায়গায় কার্বন বসাবো। ওকে, হ্যাঁ, এটা গেল অ্যালকিন আর অ্যালকাইন হতে আমরা কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে পারি তার বিক্রিয়াটা। হ্যাঁ ভাইয়া বল। হ্যাঁ, মানে আমরা যদি, মানে এই সংকেত লেখার ক্ষেত্রে আমি যে বন্ড দেখায় দেখায় লিখতেছি, বন্ড না দেখায় লিখলেও হবে, কিন্তু এখন সহজ করে বোঝার জন্য
বন্ড দেখায় লিখতেছি। তোরা একদম সরাসরি সি আমি যেগুলা এভাবে বন্ড দিছি সেভাবে না CH3 সরাসরি লেখা যাবে, CH2 সরাসরি লেখা যাবে, কোনো প্রবলেম না। আচ্ছা। এবার একইভাবে আমরা পরের প্রস্তুতিতে আসতেছি। পরেরটা হচ্ছে কোব সংশ্লেষণ। এটা অবশ্য 9-10 এ ছিল না, নতুন। এই পদ্ধতিতে আমরা তড়িৎ বিশ্লেষণ পড়ে আসছি। তো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যালকেন প্রস্তুত করব আমরা। তড়িৎ বিশ্লেষণ। তো তড়িৎ বিশ্লেষণ করতে গেলে আমাদের যেটা দরকার ছিল, তড়িৎ বিশ্লেষণ সাধারণত লবণের তড়িৎ বিশ্লেষণ হইতো। সো আমরা এই লবণ লাগবে আমাদের। সেটা কি টাইপের লবণ? জৈব অ্যাসিডের লবণ। তার মানে জৈব অ্যাসিড ছিল RCOOH। তো আমরা এইখানে নিব RCOONA। ওকে? মানে ওই যে জৈব অ্যাসিডের যে এইচটা, সেই এইচটা সরাই দিয়ে ওখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়াম বসানো। আই মিন অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে যে লবণ উৎপন্ন হচ্ছে। জৈব অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে এই লবণ আর পানি উৎপন্ন হবে সাথে, এটা সেই লবণ। জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। ওকে? বা সোডিয়াম কার্বক্সিলেট বলে। এই লবণটা নিব। এখন এইটার তড়িৎ বিশ্লেষণ করব। তাইলে দ্রবণ আকারে নিছি, তার মানে এখানে একই সাথে পানিও থাকবে। সো এটা পানি আর আ সোডিয়াম এই কার্বক্সিলেট সেটা যদি নেই, এটা এভাবে ভেঙে থাকবে। আর একই সাথে পানি থেকে H+ আর OH- আসবে। এরকম একটা অবস্থা। ওকে? তো এখন আ পানি তো মৃদু তড়িৎ বিশ্লেষ্য যৌগ। আ সেটা খুব অল্প পরিমাণে ভাঙবে। তো আমরা যদি এখন এটার তড়িৎ বিশ্লেষণ চালাই, আমি বিক্রিয়া পরে লিখতেছি। একটা অ্যানোড আর একটা ক্যাথোড। অ্যানোড হচ্ছে ধনাত্মক আর ক্যাথোড হচ্ছে ঋণাত্মক। তো অ্যানোডে কোনটা যাবে? অ্যানোডে যাবে হচ্ছে নেগেটিভ যেটা সেটা। তো এই ক্ষেত্রে অ্যানোডে যাবে হচ্ছে এই RC+- এই আয়নটা অ্যানোডে যাবে। ওকে? তো অ্যানোডে কি বিক্রিয়া হবে? অ্যানোডে সবসময় জারণ বিক্রিয়া হইতো। তো এই RC+- এটা অ্যানোডে গিয়ে এই একটা ইলেকট্রন ছেড়ে দিবে। জারণ বিক্রিয়া মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া ছিল। সো এই ইলেকট্রনটা যদি ছেড়ে দেয়, তাহলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে RCOO। এরকম। আগেই বিক্রিয়া লিখিস না, আগে বুঝে নে। এরকম একটা কিছু হওয়ার কথা। ওকে? তো এরকম যদি ২ টা RC+- এরকম ২ টা ইলেকট্রন ছেড়ে দেয়, তাইলে এরকম ২ টা RC+O এরকম পাওয়ার কথা। কিন্তু এটা কোনো স্টেবল যৌগ না। এজন্য যে জিনিসটা হবে, এই C+O আর এই C+O CO2 আকারে বের হয়ে যাবে। তাহলে তখন এই R এর যে ২ টা হাত ফাঁকা হয়ে গেল, এই ২ টা একসাথে হয়ে যাবে। ওকে? তার মানে আমরা যেটা পাবো, আল্টিমেটলি যেটা পাবো এরকম একটা অবস্থা হবে। এখানে পাবো R এর সাথে R, মানে অ্যালকেন, আর সাথে পাচ্ছি ২ অণু CO2। তার মানে এই বিক্রিয়াটা হইলে আমরা পাবো অ্যালকেন আর আর সাথে ২ অণু CO2। এটা অ্যানোডে পাচ্ছি। ক্যাথোডে কি হচ্ছে? ক্যাথোডে হচ্ছে এই সোডিয়ামটা ক্যাথোডে যাচ্ছে। সোডিয়ামটা ক্যাথোডে গিয়ে ইলেকট্রন নিবে। ইলেকট্রন নিয়ে যেটা উৎপন্ন হবে সোডিয়াম ধাতু। আর সোডিয়াম ধাতু আবার যেহেতু পানির মধ্যে আছে, পানির সাথে সোডিয়াম সক্রিয় ধাতু, সে পানির সাথে বিক্রিয়া করে H2O, এই পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এটাকে সমতার জন্য 2 দিয়ে দিলেই হবে। ওকে? তাহলে অ্যানোডে উৎপন্ন হচ্ছে অ্যালকেন আর CO2, আর ক্যাথোডে উৎপন্ন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন। আচ্ছা, তোরা আবার একটু এই বিক্রিয়াটা, আমি বিক্রিয়া লিখি নাই, শুধু ইয়া আকারে দিছি আরকি, ভেঙে লিখছি। পুরা বিক্রিয়াটা লিখবো এখন। আরেকবার একটু জয়েন দে। আচ্ছা, ওর কোয়েশ্চেন হচ্ছে কেন ২ টা ইলেকট্রন ত্যাগ করলো? ওই যৌগটা কেন থাকলো না? ওটা কোনো স্টেবল যৌগ না। RC+O এটা কোনো স্টেবল যৌগ না। ওকে? কারণ ওখানে অক্সিজেনের, ওই অক্সিজেনটার হাত ফিল আপ হয় নাই। এরকম একটা অবস্থায় আছে। ওকে? তাইলে এখন আ কারণ ওই অক্সিজেনটা কিভাবে যুক্ত আছে? যদি আমি বলি যে ওইটা অ্যাকচুয়ালি কিভাবে আছে ওখানে RCO ও এরকম অক্সিজেনের, কার্বনের তো ৪ হাত দিয়ে
ইয়ের সাথে যুক্ত থাকা সম্ভব না। কার্বনের সাথে 2টা অক্সিজেন 4 হাত, কারণ এখানে অলরেডি 1 হাত আছে তার। তার মানে যেটা করতে হবে, ওর এই অক্সিজেনটার যদি হাত ফিল আপ করতে হয় তাহলে অবশ্যই এই 8টাকে ছেড়ে দিয়ে বেরিয়ে আসতে হবে। তো এই 8টাকে সে ছেড়ে দিয়ে বেরিয়ে আসছে। তো এখন আর কি আবার সিঙ্গেল অবস্থায় থাকবে, এরকম অবস্থায় থাকবে? সেটা সম্ভব না। ওই আর ওয়েট করবে, পরবর্তীতে আরেকটা আরসি ডাবলও যখন আসবে তখন তার ওই আর এর সাথে সেটা গিয়ে যুক্ত হবে। ওকে, এবার আসি। তাহলে এই বিক্রিয়াটা আমরা পরীক্ষায় যখন লিখবো, ভেঙে না দেখে আমরা পুরো একসাথে লিখতে পারি। সেটা হচ্ছে একসাথে লিখলে কিরকম লিখবো সেটাও দেখাচ্ছি। তাহলে আমরা কি করলাম অ্যাকচুয়ালি? নিছিলাম কি? নিছিলাম হচ্ছে আর সি ডাবল ও এন এ, এটা নিছিলাম, মানে জৈব অ্যাসিডের লবণ নিছিলাম। এবং এখানে 2, সো আমরা 2 দিচ্ছি, প্লাস পানি নেওয়া হয়েছিল, সো পানি, এবং সমতার জন্য এখানে যেহেতু 2 দিছি এখানেও 2 দিচ্ছি, এবং এইটা বিক্রিয়া করছে। তো বিক্রিয়াটা কিরকম বিক্রিয়া? বিক্রিয়াটা হয়েছে তড়িৎ বিশ্লেষণ, সো আমরা এই অ্যারোর উপরে লিখে দিতে পারি তড়িৎ বিশ্লেষণ। তো হওয়ার পর এখানে কি কি পাইছি? পাইছি হচ্ছে আর আর, আমার উৎপাদের মধ্যে আছে আর 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 2CO2 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন, 2 সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। এর মধ্যে আমরা চাইলে পরীক্ষায় লিখে দিতে পারবো এভাবে, যে এটা নিচে ইয়া দিয়ে লিখে দিব, এটা অ্যানোড থেকে আসছে, অ্যানোড, আর এটা আসছে ক্যাথোডে। তো এখন এটা দিয়ে আমরা কি 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 টাইপের অ্যালকেন বানাইতে পারবো? এই যে যদি আমি এই আর এর জায়গায় CH3 বসাই, যদি আমি আর এর জায়গায় CH3 বসাই, আমি বসাচ্ছি এখন, আমি ইথানোয়িক অ্যাসিডের লবণ নিলাম, তাহলে আমি কোন অ্যালকেন পাবো? পাবো হচ্ছে এখানে CH3CH3, মানে আমি ইথেন পাবো। যদি আমি আর এর জায়গায় CH3CH2 বসাই, যদি ওই আর এর জায়গায় আমি বসাই CH3CH2, মানে আমি যদি প্রোপানোয়িক অ্যাসিডের লবণ নিই, CH3CH2 এইটা বসাই, তাহলে এখানে কি পাবো? এখানে যা বসাইছি ওটাই ডাবল হয়ে যাবে, মানে আমি এখানে তখন পাবো CH3CH2, এই যে এইটুকু আর, আরেকবার আর লিখবো উল্টা দিক থেকে, মানে হচ্ছে CH2CH3, মানে আমি এখানে বিউটেন পাবো। তার মানে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, এই ক্ষেত্রে, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি কখনোই বিজোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করতে পারবো না। আমি এটা দিয়ে প্রোপেন বানাইতে পারবো না, পেন্টেন বানাইতে পারবো না। আমি যেটা পারবো, আমি পারবো ইথেন, আমি মিথেনও বানাইতে পারবো না, এটা দিয়ে মিথেনও বানানো যাবে না। তার মানে এটা দিয়ে বিজোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন বানানো সম্ভব না। আমরা শুধু জোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন বানাইতে পারবো এটা দিয়ে। ওকে, তার মানে এটা একটু নোট আকারে লিখে রাখতে পারি, যে এনবি শুধুমাত্র জোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যায়। তার মানে এটাতে আমরা মিথেন, প্রোপেন এগুলা বানাইতে পারবো না। ওকে, এবার আসি আমাদের পরের প্রস্তুতিটা, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে বানাবো। অ্যালকাইল হ্যালাইড, যে RX। ওকে, 3 নাম্বার প্রস্তুতি, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে, বা যেটাকে আমরা RX দিয়ে দেখাইতাম। RX মানে অ্যালকাইল মূলকের সাথে একটা হ্যালোজেন থাকে হতে। 1 নাম্বার হচ্ছে, এই অ্যালকাইল হ্যালাইড থেকে কয়েকভাবে বানানো যায়, তো সেটাই কয়েকটা দেখাচ্ছি। একটা হচ্ছে বিজারণ দ্বারা, আমরা বিজারণ করে বানাইতে পারবো। সেটা কিভাবে? বিজারণ মানে কি ছিল? বিজারণ মানে ছিল ইলেকট্রনীয় পদ্ধতিতে আমরা বলতাম যে ইলেকট্রন গ্রহণ করা হচ্ছে বিজারণ, অথবা হাইড্রোজেন যোগ করা, অথবা অক্সিজেন সরায় নেয়া, এভাবে কয়েকভাবে বলা যেত। তো এখানে হাইড্রোজেন যোগ করা দিয়ে আমরা ব্যাখ্যাটা করব। সেটা হচ্ছে এই অ্যালকাইল হ্যালাইড নিলাম আর এক্স,
আমি বানাইতে যাচ্ছি কি অ্যালকেন। মানে হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত একটা লিখছিলাম এরকম RH। তার মানে আমার হাইড্রোজেন যুক্ত করা লাগবে। তো হাইড্রোজেনটা কিভাবে দিব? জায়মান হাইড্রোজেন আকারে। তার মানে আমরা একটা বিজারক ইউজ করব। তো বিজারক অনেক টাইপের হয়। বিজারক আমরা অনেক কিছু ইউজ করতে পারি। তো কমন কিছু বিজারক জিঙ্ক প্লাস HCl এটা ইউজ করতে পারি। তো তাতে এই যে জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হবে, সাথে ওই যে হাইড্রোজেন যে উৎপন্ন হবে H2 হওয়ার আগে, কারণ এই বিক্রিয়াটায় হাইড্রোজেন কিন্তু H+ আকারে আছে ফার্স্টে। ওকে? জিঙ্ক ২ টা ইলেকট্রন আ আ ইয়া কর এখানে ছেড়ে দিয়ে ক্লোরিনের সাথে গিয়ে জিঙ্ক ক্লোরাইড আকারে থাকতো। তখন ওই H+ টা ওই ২ টা ইলেকট্রন নিত। তো H+ যখন ইলেকট্রনটা নিত, প্রথমে এই যে এরকম হাইড্রোজেন উৎপন্ন হবে, পরে আরেকটা H+ আরেকটা ইলেকট্রন নিয়ে এরকম আরেকটা হাইড্রোজেন উৎপন্ন হয়ে ২ টা মিলে H2 হইতো। কিন্তু জায়মান হাইড্রোজেন কাদের বলে? এই যে অণু হওয়ার আগে, এই অবস্থায় থাকা অবস্থায় তাদেরকে আমরা জায়মান হাইড্রোজেন বলি। যখন তারা অণু হইতে পারে নাই এখনো। তাইলে এই অবস্থায় থাকার সময়েই সে গিয়ে এই বিক্রিয়াটায় অংশ নিবে। তো এইখানে আমরা সেটাকে জায়মান হাইড্রোজেন আকারে লিখব। মানে এভাবে লিখব, থার্ড ব্র্যাকেট হাইড্রোজেন, এই ২ টা HX, এই যে ২ টা হাইড্রোজেন যেটা, যারা এখনো অণু হইতে পারে নাই, তো সেই সদ্য উৎপন্ন হওয়া হাইড্রোজেন পরমাণু আরকি। তাইলে এই হাইড্রোজেন পরমাণু একটা HX এর সাথে চলে যাবে, আরেকটা এই R এর জায়গায় চলে আসবে। তাহলে একটা প্রতিস্থাপন বিক্রিয়া হবে জাস্ট। R এর সাথে H আর H এর সাথে X। তো এই ক্ষেত্রে আমরা অ্যালকেন পেয়ে যাব। তো আমরা R এর জায়গায় যদি CH3 এইখানে Cl বসাই দেই, তাহলে এই বিক্রিয়াটা এরকম হচ্ছে। তো সবসময় যে জিঙ্ক আর HCl ইউজ করতে হবে নট নেসেসারি। আমরা আরো কিছু বিজারক আছে এরকম। অ্যালকোহলের সাথে সোডিয়াম দিলেও হয়। কারণ এই যে সোডিয়াম গিয়ে H টাকে সরাই দিবে, ওই H টা গিয়ে এখানে জার্মান হাইড্রোজেন আকারে বিক্রিয়া করবে। অথবা আরো বিজারক আছে 9-10 আমরা একটা পড়ে আসছিলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এরকম যেকোনো বিজারক আমরা ইউজ করতে পারি। হ্যাঁ? এখানে বা দিয়ে দিলাম। তো এরকম CH3 H হয়ে যাবে, মানে মিথেন পাবো, সাথে HCl পাবো। এইভাবে আমরা অ্যালকেন বানাইতে পারি এবং এটা দিয়ে আমার ইচ্ছা মতো আমি অ্যালকেন বানাইতে পারতেছি। মিথেন বানাইতে পারবো, ইথেন বানাইতে পারবো, প্রোপেন বানাইতে পারবো। মানে এখন আর আমার ওই বাধ্যবাধকতা নাই যে জোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। ওকে? এইবার আশা করি তোরা একটু বিরক্ত হয়ে যাচ্ছিস মনে হয় নাকি? যদিও দাঁড়া প্রস্তুতিটা শেষ করি। তারপরে শেষ করতেছি আমরা। তো এরপরেই অ্যালকাইল হ্যালাইডের আরেকটা বিক্রিয়া, সেটা হচ্ছে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারবো উডস বিক্রিয়া দ্বারা, যেটা আমরা 9-10 এ পড়ে আসছিলাম। উডস বিক্রিয়া। টেস্ট পেপারে ছিল আরকি, বা গাইড গুলাতে ছিল। বইয়ে মনে হয় সরাসরি ছিল না। পুরান বইয়ে ছিল আরকি। উডস বিক্রিয়া। সরি, এটা ২ নাম্বার প্রস্তুতি। উডস বিক্রিয়া। উডস বিক্রিয়াটায় কি করতে হইতো? অ্যালকাইল হ্যালাইড সেটা ২ অণু নিতে হইতো কার সাথে? সোডিয়াম ধাতুর সাথে। সোডিয়াম ধাতু আর সহজ কথায় সোডিয়াম ধাতুর সাথে অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করবে। তো এটা বিক্রিয়াটা আমি এখানেই চাইলে 2RX লিখতে পারতাম। কিন্তু বোঝানোর জন্য একটু ঢং করে এই RX টাকে এখানে XR আকারে লিখলাম। আরেকটা RX কে এখানে জাস্ট উল্টা করে লিখলাম। এটা যদি সোডিয়ামের সাথে দেওয়া হয়, তাহলে সোডিয়াম কি করবে? সোডিয়ামের এই অধাতু, যেহেতু এগুলা হ্যালোজেনের প্রতি সোডিয়ামের আসক্তি আছে, তো সোডিয়াম এই হ্যালোজেন গুলাকে নিয়ে যাবে। ২ টা অণু যেহেতু, তাইলে ২ অণু সোডিয়াম দিলাম। এই ২ অণু মিলে এই ২ টা X কে সরায় ফেলবে। তার মানে 2NaX পাবো। আর সাথে এই R এর সাথে এই R যুক্ত হয়ে যাবে, মানে অ্যালকেন পাবো। ওকে? তো এখন এই বিক্রিয়াটা যে ঘটবে, এই বিক্রিয়াটা আমরা এই ২ টা মিডিয়ামকে একসাথে বিক্রিয়া করার জন্য পানি ইউজ করতে পারব না। পানির মধ্যে এই বিক্রিয়াটা ঘটানো যাবে না। কারণ সোডিয়াম একটা সক্রিয় ধাতু, পানির সাথে বিক্রিয়া করে আগুন ধরে যায়, আমরা পড়ে আসছি। তো এই পুরা বিক্রিয়াটা আমরা ঘটাবো শুষ্ক ইথারের মধ্যে। মানে ইথার হচ্ছে এক প্রকার লিকুইড আ তরল। আই মিন তরল পদার্থ। কিন্তু তার মধ্যেও শুষ্ক কথাটা ইউজ করা মানে ওইটার মধ্যেও কোনো পানি নাই। এরকম ইথার ইউজ করতেছি। তো আমরা এখানে যদি শুষ্ক ইথার নেই, তাহলে এই বিক্রিয়াটা হবে। ওকে? এখানে অবশ্যই শুষ্ক ইথার উল্লেখ করে দিতে হবে। তো শুষ্ক ইথার দিলে আমরা এই বিক্রিয়াটা পাচ্ছি। এই বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হচ্ছে।
এইখানে আবার একটা ব্যাপার, এইখানেও সবসময় আমরা জোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো। আচ্ছা, তার মানে এখানে যদি আমরা CH3 ইউজ করি, তার মানে আমি যদি বিক্রিয়াটা শুরু করি মিথাইল ক্লোরাইড দিয়ে, মানে হচ্ছে আমরা যদি নেই মিথাইল ক্লোরাইড, তো আমি এখন এভাবে লিখতেছি, এই দুইটা আরএক্স ছিল তো এখানে 2 দিয়ে দিলাম, আর সাথে হচ্ছে এইখানে 2Na, এখানে শুষ্ক ইথার, শুষ্ক ইথারকে সংক্ষেপে লিখতেছি DE, ড্রাই ইথার। ওকে, তাহলে আমি কি পাবো এখানে, CH3 এটা ডাবল হয়ে যাবে, মানে 8টা ডাবল হয়ে যাবে, মানে আমরা পাচ্ছি হচ্ছে CH3 আর সাথে পাচ্ছি 2NaCl। বিক্রিয়াটা ওই একইভাবে হয়েছে যেভাবে দেখাইলাম। তার মানে আমরা শুরু করছিলাম 1 কার্বনের যৌগ দিয়ে, মিথাইল ক্লোরাইড দিয়ে, পাইছি কিন্তু 2 কার্বনের মিথেন, মানে 2 কার্বনের অ্যালকেন, ইথেন। তার মানে এই বিক্রিয়ায় সবসময় কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে, এই বিক্রিয়ায় কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে। যে যৌগটা দিয়ে শুরু করতেছি, যে যৌগটার মধ্যে কার্বন যত ছিল, আসার পরে যে যৌগটা পাচ্ছি তাতে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা নোট আকারে লিখে রাখতে পারি। নোটটা হচ্ছে, এই বিক্রিয়ায় কার্বন সংখ্যা দ্বিগুণ হয়। এই বিক্রিয়ায় কার্বন সংখ্যা দ্বিগুণ হয়। এবার আসি, আমরা কি এখান দিয়ে তার মানে বিজোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন পাইতে পারবো না? পাইতে পারবো। সেটা হচ্ছে যদি আমরা ধর দুইটা অ্যালকাইল হ্যালাইড সেম না নিই, যদি একটা নিই RX আর একটা নিই R'(X), তখন আমাদের উৎপাদটা কি আসবে? তখন আমাদের উৎপাদটা কি আসবে? তো আমরা সাধারণত নরমাল আমাদের কমন সেন্স বলে এই আর এর সাথেই R' যুক্ত হয়ে যাবে, শুধু আমি এটা পাবো, আর R' পাবো। আসলে কি তাই? আমরা একটু দেখি যে যদি আমি একটা আর নেই, আরেকটা যদি R' নেই, মানে ধর একটা মিথাইল ক্লোরাইড নিলাম আর একটা ইথাইল ক্লোরাইড নিলাম, তখন আমার যৌগের এখানে কি কি আসার কথা? তো আমরা যে পাত্রে বিক্রিয়াটা ঘটাচ্ছি সেই পাত্রের মধ্যে RX আছে, R'(X)ও আছে, সাথে সোডিয়ামও আছে। ওকে, আর শুষ্ক ইথারের মধ্যে হচ্ছে, সেটা লিখলাম না আর। এখন RX কে আমি কি পাত্রের মধ্যে RX একটা অণু, R'(X) একটা অণু এভাবেই তো দিইনি, এখানে তো অসংখ্য অণু আছে। তো সম্ভাব্য কতগুলা কাহিনী ঘটতে পারে। পাত্রের মধ্যে তো RX এর অনেক অণু আছে, তার মানে সোডিয়াম আছে, RX আছে, আমি RX এর একাধিক অণু এরকম হইতে পারে। এই যে সোডিয়াম আছে যেহেতু, RX ও এরকম অনেকগুলো অণু আছে, এরকম হইতে পারে। ওই যে প্রথম যে বিক্রিয়াটা লিখলাম, RX এর সাথে RX আর এই সোডিয়াম, এটা মিলে ওই যে প্রথম যে বিক্রিয়াটা দেখাইছিলাম, এরকম একটা বিক্রিয়া ঘটতে পারে, মানে দুইটা সোডিয়াম মিলে আর পাইতে পারি আমি, এই বিক্রিয়াটা হইতে পারে, কারণ পাত্রের মধ্যে এরকম RX আরো অণু আছে। আবার বিক্রিয়াটা এরকম ঘটতে পারে, RX এরও তো অনেক অণু আছে, সরি R' সেখানেও সোডিয়াম এরকম হইতে পারে যে ওই দুইটা R'(X) সোডিয়ামের সাথে বিক্রিয়ায় অংশ নিয়ে এটা উৎপন্ন হইতে পারে R', এই কেসটাও হইতে পারে। আবার এটাও হইতে পারে একটা RX এর সাথে আরেকটা R'(X), মানে যেটা এখানে লিখছি। তার মানে পাত্রের মধ্যে কিন্তু সবগুলাই হওয়া সম্ভব এবং সবগুলাই হবে, মানে এই ক্ষেত্রে 3টা টাইপের যৌগই পাওয়া সম্ভব। যে RX টা নিছি সেই Rটা ডাবল হবে, মানে আমি এটা পাইতে পারি আর R পাইতে পারি। যে R'(X) টা নিছি সেইটা ডাবল হবে, এটাও পাইতে পারি R', আবার এই দুইটা একসাথে হবে সেটাও পাইতে পারি, R'(ও পাইতে পারি। তাহলে এবার আমার একটু সমতাটা চেঞ্জ হবে। সেটা কি? এখানে 3টা R আছে, 1টা 2টা 3টা R, সো এখানে 3 হবে। হ্যাঁ বল। R' ও 3টা আছে। হুম। আর তাহলে সোডিয়াম কয়টা হচ্ছে? সোডিয়াম 6টা, এখানে 6NX। তার মানে আমরা যদি ডিফারেন্ট দুইটা অ্যালকাইল হ্যালাইড নেই, সেক্ষেত্রে ধর আমরা এটা CH3, এটা নিলাম C2H5, মানে হচ্ছে ইথাইল, এটা মিথাইল, এটা ইথাইল। তাহলে যেটা আসবে মিথাইল ডাবল হয়ে
ইথেন আসতে পারে। আবার এটা যদি ডাবল হয় ইথাইল ছিল, বিউটেন আসতে পারে। এরা দুইটা মিলে প্রোপেন আসতে পারে। তার মানে আমি প্রোপেন পাবো, ইথেন পাবো, বিউটেন পাবো, ৪ টাই পাচ্ছি একসাথে। সরি ৩ টাই পাচ্ছি একসাথে। তার মানে বিজোড় সংখ্যক কার্বনের অ্যালকেন পাচ্ছি, জোড় সংখ্যক কার্বনের অ্যালকেন পাচ্ছি। কিন্তু নরমালি আমরা এই বিক্রিয়াটা পরীক্ষাগারে ইউজ করি না। কারণ এই ক্ষেত্রে যে যৌগগুলো উৎপন্ন হয়েছে তারা কিন্তু সবাই গ্যাস। ধর বিউটেন, প্রোপেন, আ আ তারপরে হচ্ছে ইথেন, এরা সবাই কিন্তু গ্যাসিয়াস। তো ৩ টা গ্যাস মিক্স হয়ে আছে পাত্রের মধ্যে, এদের আলাদা করা খুব ঝামেলার। ওকে? এই কারণে আমরা নরমালি পরীক্ষা আ ল্যাবে বা ইন্ডাস্ট্রিয়ালি এই বিক্রিয়াটা ইউজ করি না। কিন্তু এটাও হওয়া সম্ভব। ওকে? তো আমরা নরমালি ওই সবসময় ২ টা সেইম আর দিয়েই এই উডস বিক্রিয়াটা ঘটাই। ওকে, এটা গেল Rx থেকে অ্যালকেন প্রস্তুতির ২য় বিক্রিয়াটা। এবার হচ্ছে ৩ নাম্বার। এটাও Rx থেকেই। এই Rx এর অ্যালকাইল হ্যালাইড থেকেই আমরা গ্রিগনার্ড বিকারক হতে। খুব ইম্পোর্টেন্ট এটা। যে অ্যালকাইল হ্যালাইড Rx, তার সাথে যদি আমরা ম্যাগনেসিয়াম ধাতু যুক্ত করি, তো ম্যাগনেসিয়াম ধাতুর আ এই বিক্রিয়াটা ঘটার জন্য এটাও শুষ্ক ইথারে হবে, কারণ ম্যাগনেসিয়ামও আ যথেষ্ট সক্রিয়। এই ক্ষেত্রে যে বিক্রিয়াটা হবে, জাস্ট ম্যাগনেসিয়ামের যেহেতু ২ যোজনী, এই ম্যাগনেসিয়াম এক হাতে অ্যালকাইল মূলক, আরেক হাতে হ্যালোজেন। এই যে, তার মানে এরকম অবস্থা। RMgX, RMgX মানে এটার নামটা হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো এই যৌগটাকেই আমরা বলি গ্রিগনার্ড বিকারক। আচ্ছা, আমি এটাকে সংক্ষেপে লিখতেছি GR, গ্রিগনার্ড রিএজেন্ট। ওকে? তো এটা ফার্স্টে বানাই নিয়ে তারপর আমরা যদি RMgX এইটার সাথে পানি দেই, H2O, পানির ২ টা পোরশন, একটা H আর একটা OH। কি কাহিনী হবে? R এর সাথে H পোরশনটা চলে যাবে। অ্যালকেন পাবো। আর OH পোরশনটা এই Mg র সাথে বসে যাবে। তো Mg র ২ হাত, এক হাতে OH বসবে, আরেক হাতে X বসবে। মানে এরকম একটা Mg। তো এই জিনিসটাকে আমরা একসাথে এভাবে লিখতে পারি। MgOH, X। ওকে? তাহলে আমরা এই বিক্রিয়ার মাধ্যমেও অ্যালকেন বানাইতে পারি এবং এটা দিয়ে আমরা যেকোনো অ্যালকেন বানাইতে পারবো। মিথেন বানাইতে চাইলে এখানে CH3 নিব। ইথেন বানাইতে চাইলে এখানে CH3CH2 নিব। প্রোপেন বানাইতে চাইলে CH3CH2CH3 নিব। মানে ৩ কার্বন নিব। চলে আসবে। আর ২ টা বিক্রিয়া লিখব। একটু ধৈর্য ধর। এর পরের বিক্রিয়াটা হচ্ছে 9-10 আমরা পড়ে আসছি ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। সো ওটা নতুন করে কিছু বলার নাই। লিখে দিচ্ছি খালি, আশা করি তোদের মনে আছে। এটা হচ্ছে ৪ নাম্বার প্রস্তুতি। ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন। এটা নতুন, হ্যাঁ? আই মিন নাম্বার হিসেবে এটা ৪ নাম্বার প্রস্তুতি, ৪ নাম্বার। ডিকার্বক্সিলেশন, ডি মানে সরায় ফেলা, কার্বক্সিলেশন মানে কার্বক্সিল মূলকটাকে সরায় ফেলবো। এরকম একটা অবস্থা। তো এটাও আমরা শুরু করব কার্বক্সিলিক অ্যাসিডের লবণ দিয়ে, RCOONA। ওকে? তো এটাকে সরায় ফেলতে হইতো 9-10 এ আমরা পড়ে আসছিলাম। সোডা লাইম নিতে হইতো। কস্টিক সোডা আর লাইম মানে হচ্ছে চুন। সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, সোডা লাইম। এইটা নিয়ে তাপ দিলে এইটুকু অংশ চলে যাবে। এই H টা বাদে বাকি পোরশনটুকু। মানে এই পোরশনটুকু হচ্ছে Na2C, ৩ টা অক্সিজেন মানে CO3, Na2CO3। তার মানে যা উৎপন্ন হচ্ছে Na2CO3, সাথে R এর সাথে H টা অ্যালকেন। এটা দিয়েও আমরা যেকোনো অ্যালকেন বানাইতে পারবো। এবং এইখানে আরেকটা ব্যাপার, কার্বন সংখ্যা এই বিক্রিয়ার মাধ্যমে ১ কমে যাচ্ছে। যদি আমি এই ব্যাপার একটু খেয়াল করি যে এইখানে যদি আমরা ইথানোয়িক অ্যাসিডের লবণ নিই, মানে CH3COONA নেই,
ওখানে গিয়ে উৎপন্ন হবে CH3H, মানে মিথেন পাবো। ইথানোয়িক অ্যাসিডের লবণ নিলে মিথেন পাচ্ছি, কার্বন সংখ্যা 1 কমে যাচ্ছে। আর যে কার্বনটা কমে যাচ্ছে সেটা কি আকারে বেরোয় আসতেছে, এই যে Na2CO3, এটা অ্যাকচুয়ালি CO2 আকারে বেরোয় আসছে, এটা বেরোয় আসছে CO2 আকারে। কার্বনটা বেরোয় আসছে CO2 আকারে, সেটা গিয়ে বিক্রিয়া করছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। সো সোডিয়াম হাইড্রোক্সাইড আর CO2 বিক্রিয়া করে যেটা হয় Na2CO2 Na2CO3 হয়। মানে সোডিয়াম, কার্বন ডাইঅক্সাইড তো অম্লধর্মী, আর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষারধর্মী। তার মানে এখান থেকে কার্বনটা CO2 আকারে বেরোয় আসছে, যেটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে Na2CO3 উৎপন্ন করছে। ওকে, তো এই যে এই বিক্রিয়াটায় কার্বন সংখ্যা 1 হ্রাস পাচ্ছে, আর এই যে কার্বক্সিল মূলকটা যেটা ছিল সেটা সরে যাচ্ছে, এজন্য এই বিক্রিয়াটার নাম ডিকার্বক্সিলেশন। তো নোটটা হচ্ছে এ বিক্রিয়ায় কার্বন সংখ্যা 1 কমে, ওকে, 1 কমে যাবে, এটা আমাদের দরকার হবে। এখন লাস্ট একটা বিক্রিয়া দেখাচ্ছি, যদিও এটাকে আমরা চাইলে অ্যালডিহাইড কিটোনের মধ্যেও দেখাইতে পারতাম, তবে মনে হয় অ্যালকেনের গুলা সব একসাথে থাকলে তোদের জন্য সুবিধা হবে, এই জন্য দেখাই দিচ্ছি। লাস্ট 5 নাম্বার হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন থেকে, ওকে, এবং আজকের শেষ পড়া অ্যালডিহাইড বা কিটোন থেকে। এই বিক্রিয়াটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ক্লিমেনসন, বিজ্ঞানীর নাম ক্লিমেনসন বিক্রিয়া বা ক্লিমেনসন বিজারণ। অ্যালডিহাইড বা কিটোন দেখতে কিরকম হইতো আমরা অলরেডি পড়ে আসছি। এটা হচ্ছে অ্যালডিহাইডের সংকেত। এই শেষ, প্রস্তুতি শেষ, প্রস্তুতি এইটা দিলেই শেষ। সো বিক্রিয়াটা ঝুলাই রাখতে চাচ্ছি না, পরের দিন আমরা বিক্রিয়াটা শুরু করতে পারবো। তো এখানে আমরা বিজারণ করব, বিজারণ মানে জায়মান হাইড্রোজেন দেওয়া। সো আবার আমরা জায়মান হাইড্রোজেন দেব, কিন্তু এই ক্ষেত্রে আমরা একদম এই ক্লিমেনসন বিজ্ঞানীর নাম অনুসারে, তো ওই বিজ্ঞানী যে বিজারক ইউজ করছিল আমরা সেটাই ইউজ করব। তো উনি যেটা ইউজ করছিল সেটা হচ্ছে জিঙ্ক অ্যামালগাম, মানে জিঙ্কের সাথে আমরা নর্মালি একটু আগে জিঙ্ক আর HCl লিখছিলাম, তো এই জিঙ্কটাকেই সে ইউজ করছে জিঙ্ক আর পারদের সংকর রূপে। সোডিয়াম, যেমন 9-10 আমরা পড়ে আসছিলাম সোডিয়াম অ্যামালগাম, এরকম এটাকে বলা হয় জিঙ্ক অ্যামালগাম। জিঙ্ক যে কোনো ধাতুর সাথে মার্কারি সংকরটাকে আমরা অ্যামালগাম বলি। তো জিঙ্ক অ্যামালগাম আর HCl নিলে জায়মান হাইড্রোজেন উৎপন্ন হবে। তো নর্মালি আমরা জানি তো জায়মান হাইড্রোজেন বিক্রিয়ায় 2টা জায়মান হাইড্রোজেন হয়। তো সবসময় যে 2টা জায়মান হাইড্রোজেন অক্সিজেন দেবো এরকম তো কোনো কথা নাই। আই মিন জায়মান হাইড্রোজেন যত দরকার আমি সেখানে সমতা অনুযায়ী। তো আমরা দেখি আমরা এইটাকে অ্যালকেন বানাইতে যাচ্ছি, তো কি অবস্থা হওয়া উচিত, এই কার্বনের সাথে অক্সিজেনটা থাকতে পারবে না, অক্সিজেনটা সরে যাবে। তাহলে অক্সিজেনটা সরে গেলে কার্বনের কয়টা হাত ফাঁকা হচ্ছে, 2টা হাত। তাহলে ওই 2 হাতে 2টা হাইড্রোজেন বসাইতে হবে। তাহলে যে 2টা হাত ফাঁকা হইলো সেই 2 হাতে 2টা হাইড্রোজেন। আর যে অক্সিজেনটা সরে গেল সে কার সাথে সরে যাবে, অক্সিজেন তো 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি আকারে বের হয়ে যাবে। অক্সিজেনটা চলে যাবে 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি আকারে, তাহলে টোটাল হাইড্রোজেন আমার 4টা দিতে হচ্ছে, এই ক্ষেত্রে 4টা জায়মান হাইড্রোজেন। তাহলে ওই যে একটা অ্যালকেন পাইছি RCH, এখানে একই অবস্থা। এটা ছিল অ্যালডিহাইড, এটা হচ্ছে কিটোন। তো এইখানে যদি 4টা জায়মান হাইড্রোজেন আসে, সেম প্রভাবক আর এইচজি HCl, ZnHg HCl। তো এইখানে অক্সিজেনটা সরে গেলে অক্সিজেনকে নিয়ে যাবে 2টা হাইড্রোজেন, তাইলে H2O, 2টা হাত ফাঁকা হয়ে গেলে ওখানে 2টা হাইড্রোজেন এসে বসবে, তার মানে এরকম অবস্থা হবে। আর এই এটাও একটা অ্যালকেন হলো RCH2R। তাহলে এই প্রক্রিয়া আমরা অ্যালকেন বানাইতে পারি, সেটা হচ্ছে ক্লিমেনসন বিজারণের মাধ্যমে। আর এই ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, এই যে এটা ছিল C+O, এটাকে আমরা কার্বনিল মূলকও বলি। এই CO মূলকটা কি হয়ে গেছে দেখ, CH2 মূলক হয়ে গেছে, মিথিলিন মূলক হয়ে গেছে।
CO মূলকটা CH2 মূলকে কনভার্ট হয়ে গেছে। ওকে? আচ্ছা, তাইলে অনেক বেশি পেইন দিয়ে ফেললাম বোধহয়। অ্যালকেনের প্রস্তুতি শেষ। আমরা নেক্সট দিন অ্যালকেনের বিক্রিয়া থেকে শুরু করব। তোরা এগুলো একটু দেখে রাখিস। খাতায় নোট করার সময় আ যেগুলো ওই যে অ্যাডিশনাল উদাহরণও তোরা এড করতে পারিস যে আমি সবগুলো এই যে আর দিয়ে লিখে রাখছি। তোরা চাইলে এখানে কার্বন বসাই দিয়ে সাথে এক্সট্রা উদাহরণ এড করে বসাইতে পারিস। ওকে, সবাই ভালো থাকিস। আল্লাহ হাফেজ।